আসসালামু আলাইকুম। আমি হোমমেকার মুন্না ব্লগসের মুন্নি। আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করছি কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন শুরুতে চুলা নিয়ে পড়েছি। তো একটু ইঞ্জিনিয়ারিং কাজ করব, তবে কিছু টুকিটাকি কাজ আছে জানি যেই সারতে চেষ্টা করি। তো এই চুলাটা একটু ডিস্টার্ব দিচ্ছিল, তো সেটা একটু ঠিক করে নিচ্ছিলাম। আর এদিকে চুলার যে লাইনটা আছে সেটা দিয়েও কেমন যেন গ্যাস একটু আমার কাছে মনে হচ্ছিল লিক হচ্ছে। তো তার জন্য এটা আগে ফয়েল পেপার দিয়ে পেঁচিয়ে রেখে দিয়েছিলাম। আর তারপরে অবশ্য যে সেই সমস্যাটা দেখছিলাম না আর কি, সমস্যাটার সমাধান হয়ে গিয়েছিল। তো এই ফয়েল পেপারটা যেহেতু এখানে চুলার পিছনে থাকতে থাকতে আর উপরে মাঝে মাঝে অ্যাডজাস্টমেন্ট থেকে টকটক করে তেল পড়ে, তো সেই তেলটাই সম্ভবত এটার মধ্যে পড়েছে। এত একটা বাজে অবস্থা হয়ে গিয়েছিল, আমার হাতে ভরে গিয়েছিল। তো সেটা দেখালাম না, মানে তখন অবশ্য ভিডিও করি নাই। তো সেটা পরিষ্কার করে আমি আবার নতুন করে ফয়েল পেপার লাগিয়ে দিলাম। আর এদিকে চুলাটা তো অনেক দিন আগেরই, সেটা তো জানেনই, আমার এই বাসার প্রথম চুলা, মানে আজকে 7 বছর চলতেছে চুলাটা। তো চুলাটা অনেকটা ঝংও পড়ে গিয়েছে। এটার উপরে দিয়ে যা রান্নাবান্না খাচ্ছি, এটার ব্যবহার যা করছি, তো সেটা যে এখন আমাকে সার্ভিস দিচ্ছে এটাই অনেক। তারপরে এই যে এখানে কি ছিল ঠিক আমি জানি না, তবে এখান দিয়েও গ্যাসটা লিক হচ্ছে। তো এখানে একটা ছিদ্রের মতো আছে, এক পাশ থেকে আঙ্গুল ঢুকালে আরেক পাশে বের হয়ে যায় এমন একটা অবস্থা। তো এই সাইডেও আমি কিন্তু ফয়েল দিয়ে মানে একটু গুটলি বানিয়ে ভিতরে ঢুকিয়ে রেখে দিয়েছিলাম আগে। তারপরে দেখেছিলাম যে চুলাটা মানে কাজ করতেছিল ঠিকই। তো এভাবে দুইটা চুলারই কিন্তু মানে ফয়েল দিয়ে আমি এভাবে ডিপ দিয়ে রেখে দিয়েছিলাম। এটা অবশ্য সুইচের গোড়া থেকে শুরু এই জায়গাটা। তো সেটা আমি ঠিক করে নিচ্ছিলাম, আর সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। যদি কারো আপনাদের এই ধরনের চুলা থেকে থাকে বা এই ধরনের সমস্যাগুলো হয়ে থাকে, আপনারাও কিন্তু এভাবে গুটলি পাকিয়ে এভাবে সেই ছিদ্রের মুখে একটু দিয়ে দিতে পারেন। তাহলে হবে কি, আপনার ওই গ্যাসটা লিক হবে না, চুলার বার্নারই কাজটা হবে। তো তার জন্যই কিন্তু আমি একটু শেয়ার করে নিলাম। আশা করছি কারো হয়তো বা উপকারও আসতে পারি, তার জন্য শেয়ার করা। আর এই যে ফয়েল পেপারটা কিন্তু নষ্ট হয়ে গিয়েছিল, তো এইসব কাজেই ব্যবহার করতে করতে দেখেন আমার ফয়েলও কিন্তু অলরেডি শেষ। আর মাঝখানের এই সাইডটা কেন যেন এমন হয়ে গিয়েছিল ঠিক জানি না। তো যাই হোক, আমি কিন্তু চুলা অলরেডি ভাত বসিয়ে দিলাম, আর চুলাটা জ্বালিয়েও দেখাবো আপনাদেরকে যে ঠিক হলো কি না। তো একটু মাঝে মাঝে পণ্ডিতি করি আর কি, এসব পণ্ডিতি কাজগুলো করতে আমারও ভালো লাগে। তবে একটা গল্প আছে, দেখি বলা যায় কি না। তবে আরেকটা চুলে আগুন ধরাতে গিয়ে দেখি যে ডিপ তো দিয়েছি, তারপরেও কিন্তু আগুনটা আমার বার্নার পর্যন্ত পৌঁছায় নাই, পুরো সুইচের গোড়াতেই আগুন ধরে গিয়েছিল। পরে অবশ্য সেটা খুলে আবারও ঠিক করে লাগিয়ে দিয়েছিলাম। ভেবেছিলাম তো পণ্ডিতি করতে গিয়ে না জানে আমি চুলাটাই নষ্ট করে দিলাম। তো পরে দেখলাম যে না, আমি এটা ঠিকও করতে পারি। দেখেন সুইচের গোড়া থেকেই কিন্তু আগুন জ্বলতেছিল। তো সেটা আবার বন্ধ করে আমি আবারও ঠিক করে নিচ্ছি। তো একবার আমি এই ধরনের পণ্ডিতি কাজ অনেকেই করে নিয়েছিলাম যখন আমি বাড়িতে থাকতাম, আমার শ্বশুর ছিল। তো একদিন আমার ফ্যানের রেগুলেটর নষ্ট হয়ে গিয়েছিল, তো ডাইরেক্ট ফ্যানটা চলতো, তাতে অসুবিধা হতো বাচ্চাদেরকে নিয়ে। তো আমি একদিন মানে মেকারকে, যে মেকানিক তাকে ডেকেছিলাম, তিনি আর আসেন নাই। তো আমারও আর ধৈর্য ধরে নাই। তো আমি বাচ্চাদেরকে বাইরে পাঠিয়ে একদিন বিকালবেলা আমার শ্বশুর ঘরে ছিল, ওনাকে বললাম আপনিও চলে যান ঘর থেকে। তো উনি বললো যে কেন। তো আমি এই ফাঁকে কিন্তু ওই যে সুইচ বোর্ডটা খুলে আমি রেগুলেটরটাও লাগিয়ে নিয়েছিলাম। তারপরে আমি অবশ্য মেন সুইচ অফ করে কাজটা করেছিলাম। পরে বললাম যে আমি কিন্তু রেগুলেটর লাগিয়েছি, যদি পুরা ঘর কারেন্ট হয়ে যায় তাহলে তো একটা রিস্ক আছে, পুরা ঘরে কারেন্ট লাগার সম্ভাবনাও থাকতে পারে, কারণ এই কাজটা আমি কখনোই করি নাই। তো আপনি কিন্তু চলে যান ঘর থেকে। আমিও মানে বারান্দায় যেহেতু মেন সুইচটা, তো মেন সুইচের লাইনটা আমি বারান্দা থেকে দিয়ে ঘর থেকে দৌড়ে চলে যাব, আর আগুন ধরে গেলে ঘরে ধরুক আর কি। তো আমার শ্বশুরও কিন্তু আমাকে ছাড়া যাচ্ছিল না। তো পরে অনেক জোর করে ওনাকে পাঠিয়ে আমিও আবার মেন সুইচটা দিয়ে বাইরে গিয়ে দাঁড়িয়েছিলাম। পরে দেখলাম যে না, আমার ফ্যান চলতেছে, তার মানে আমি পেরেছি আর কি। তো এই ধরনের কিছু কাজ আমি করে থাকি, যেটা রিস্ক নিয়ে করি অনেক সময়, কিন্তু আবার ভয়েও থাকি আর কি। তো আপনারা কিন্তু এই কাজগুলো করবেন না, আমার মতো এই ধরনের রিস্কি কাজগুলো করবেন না, যাতে বিপদ ডেকে আনতে পারে আর কি।
তো আমার মতো মাঝে মাঝে ছোটোখাটো পণ্ডিতি করতেই পারেন, আমিও যেমন ছোটোখাটো পণ্ডিতিগুলো করে আবার সাকসেসও হয়ে যাই। তো চলে আসলাম রান্নায়। তো চুলা ঠিক করেছি, আবার একটু মিষ্টান্ন জিনিস রান্না করব। তো দেখতে পেলেন যে বরফের একটা দলা, তবে সেটা বরফের দলা ছিল না, সেটা হচ্ছে গিয়ে আমার বাড়ি থেকে চাল কুমড়া, যে পাকা চাল কুমড়াগুলো থাকে, সে চাল কুমড়া কেটে ভাপিয়ে রেখে দিয়েছিল, সেটাই আমাকে দিয়েছিল। তো সেটা দিয়ে আমাদের এখানে অবশ্য খাট্টা বলি, খাট্টা রান্না করব। তো দেখতে পেলেন নারকেল, এলাচ টেলাচ, দুধ টুধ যা ছিল সব দিয়েছি। এবার দুধের সাথে কিন্তু গরু দুধের সাথে আমি আবার কনডেন্স মিল্কও অর্ধেকটা দিয়ে দিয়েছি। আর এইদিকে আবার বাকি অর্ধেকটা কনডেন্স মিল্ক আর 1 লিটার দুধ নিলাম। তো সেটা দিয়ে আবার অন্য আরেকটা রেসিপি করব, তাও মিষ্টান্ন খাবারই। তো সেটাও আবার রেডি করে নেব। তো মেয়েকে বললাম যে কনডেন্স মিল্কটা যেন এটার মধ্যে ছাড়িয়ে নেয় আর কি, পট থেকে ঢেলে নেয়। আর বাকি আরেকটু আমি চাল কুমড়া রেখে দিয়েছি, সেটা দিয়ে মোরব্বা বানাবো। এটা অবশ্য কখনো বানাই না, ফার্স্ট টাইম ট্রাই করতেছি। আর এত বরফ ছিল, আর চিনি দেওয়ার পরে দেখেন অনেকটাই পানি হয়ে গিয়েছিল। তো সাথে কেবল দারচিনি আর হচ্ছে গিয়ে এলাচ দিয়েছি, আর হচ্ছে গিয়ে চিনি, এটা দিয়ে জাল করে নেব আর পুরো শুকিয়ে নেব। শুকিয়ে নিলেই কিন্তু আমার মোরব্বা হয়ে যাবে। তা আপনারা এভাবে ট্রাই করতে পারেন। তবে আমি কিন্তু একটু মানে খাওয়ার সুযোগ পাই নাই, বা আমার ভাগে জুটে নাই। আমার ছেলে খেয়ে ফেলেছে, অল্প একটু বানিয়েছি তো খেয়ে ফেলেছে, ওর কাছে ভালোই লেগেছিল তার জন্য। আর এই যে এখানে চাল কুমড়ার খাট্টা রান্না করে নিচ্ছি। তো এর মধ্যে আছে গরুর দুধ, কনডেন্স মিল্ক, সামান্য একটু চিনিও দিয়েছি, কারণ চিনি লাগতো তার জন্য। আর মিষ্টি জিনিসে মিষ্টিটা একটু বেশিই লাগে। তারপর একটু সামান্য লবণ দিয়েছি, এলাচ দিয়েছি, দারচিনি দিয়েছি, নারকেল দিয়েছি। তো এ দিয়েই কিন্তু খাটাটা বসিয়ে দিয়েছি, আর সেই কেটে রাখা ভাপানো চাল কুমড়াগুলো দিয়ে দিলাম। তো উতলে ওঠার পরে আবার এই যে রসুনের বাগারটা দিয়ে দেবো। তো সয়াবিন তেলে রসুনটা ভেজে বাগারটা দিয়ে দেবো। তো এই ফোড়নটা কিন্তু আমি গরম গরমই দেওয়াতে একটু দুধটা কেটে গিয়েছিল। তো আপনারা কিন্তু একটু ঠান্ডা করে দিতে চেষ্টা করবেন, তাহলে আর কাটবে না। তবে পরে কেটে গেলেও কি হবে, পরে আবার পাউডার দুধ দিয়ে আমি সেটাকে ঠিক করে নিয়েছিলাম। তো আর কারণ সাথে কিন্তু আবার একটু তেঁতুল ছিল, আমি তেঁতুল দিয়েছিলাম, যেহেতু এটা খাট্টা, তেঁতুলের সাথে তেঁতুল তো দিতে হবে একটু টক ভাব থাকার জন্য, তার জন্যই। তো যাই হোক, এটা কিন্তু আমাদের খাওয়া হয়ে গিয়েছিল, আর খেতে খারাপ লাগে না, অনেক অনেক ভালো লেগেছিল। তো সবাই খেয়েছে, আমি খেয়েছি, বাচ্চারা খেয়েছে, বাচ্চা বাবা খেয়েছে, আমার ভাই খেয়েছে, সবাই খেয়েছে, মজা করেই খেয়েছিলাম। আর এই যে ফোড়নটা ভাজা হয়ে গেলে কিন্তু আমি দিয়ে দেব। আর ওইদিকে চাল কুমড়ার যে মোরব্বাটা, সেটাও কিন্তু মানে হচ্ছিল, আমি কেবল নামিয়ে ওই যে ফোড়নটা ভাজার জন্য আমি নামিয়ে রেখে দিয়েছিলাম এক পাশে। তো সেটা এবার চুলায় দিয়ে দেব। আর ওই যে আরেকটা যে আমি দুধ রেখেছিলাম, সেটা দিয়ে কী করব সেটাও দেখাচ্ছি। তবে সেটা দেখার জন্য আমার সাথেই থাকতে হবে। আর এই যে দেখেন, দুধে কিন্তু একটু ছানা কেটে গেছে, তো সমস্যা নাই, পরে অবশ্য পাউডার দুধ দিয়ে দিয়েছি। আর খাট্টা জিনিস একটু টক হবে, সেটাই স্বাভাবিক, তার জন্যেই। তো এভাবে আমার মতো কিন্তু ভুলটা করবেন না। আমি চাইলে কিন্তু আপনাদের সাথে নাও শেয়ার করতে পারতাম, অতটুকু রেখেই চলে যেতে পারতাম, কিন্তু আপনারা যেন এই ভুলটা না করেন তার জন্যই শেয়ার করেছি। আর এদিকে আমি কিন্তু একটু ঘি নিয়েছি, ঘিয়ের মধ্যে ফোলার চাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেটাকে ধুয়ে পরিষ্কার করে এবার ঘিয়ের মধ্যে ভেজে নিচ্ছি। তো একটু ভালোভাবে একটু ভেজে নেব, ভেজে আমি এটা এক পাশে নামিয়ে রেখে দেব। তারপরে ওই যে দুধটা, সেটার সাথে কিন্তু আমি একটু এলাচ, আর 3 টুকরা এলাচ, আর 3 টুকরা এলাচ না, 3 পিস এলাচ আর 1 টুকরা দারচিনি দিয়ে দিয়েছি, স্বাদ মতো একটু লবণ দিয়েছি, আর সামান্য একটু চিনি দিয়েছি। তো এটা দিয়ে কি বানাচ্ছি সেটাও দেখাবো, তো ইনশাল্লাহ সাথে থাকেন। আর যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন কিন্তু লাইক দেন নাই, তো দয়া করে দিয়ে দেবেন। আর এই যে চাল কুমড়াটা কিন্তু মোরব্বা হচ্ছে, সেটারও ফাইনাল লুকটা অবশ্যই দেখাবো। তো এদিকে দুধটা উঠেছে, এবার আমি চালটা দিয়ে দেবো। এবার নিশ্চয়ই আপনারাও বুঝতে পেরেছেন আমি কি বানাচ্ছি। আমি পায়েস বানাচ্ছি, আমার মেয়ের পায়েস খেতে বলেছিল, তার জন্য পায়েস করে নিচ্ছি। তো একসাথে 3টা মিষ্টান্ন খাবার বানাচ্ছি, আর 3টা খাবারই কিন্তু আপনাদের সাথে একটু একটু করে হলেও শেয়ার করে নিচ্ছি। তো আপনারা চাইলে এভাবে করে নিতে পারেন। আর এতে পুরাটা চালিয়ে দিয়ে দিলাম, তারপরে জাল করে নেব, সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব, তারপরে রেডি হয়ে যাবে আমার এই পায়েসটাও। তো গত ভিডিওতেও অনেক আপুদের সুন্দর সুন্দর কমেন্টস আমি পেয়েছি। আপুদেরকে আমি কিন্তু আসলে কমেন্টসের উত্তরগুলো কিন্তু দিচ্ছি না, কেন যেন সময়ের সাথে পারছি না। সবার ভিডিও দেখতেছি, 2টা ফোন দিয়ে ভিডিওগুলো দেখি, তারপরেও সারাদিনে শেষ করতে পারি না। অনেক সময় দেখা গেছে দিনের ভিডিও রাতের বেলা দেখে শেষ দেই, রাত্রে 1টা-2টা বাজেও কিন্তু অনেকের ভিডিও দেখি। কি আর করব, মানে এটা আসলে একটা ডিউটি হয়ে গিয়েছে, আর না দেখলেও এখন আর ভালো লাগে না। এটা একটা কেমন যেন নেশার মতো হয়ে গিয়েছে। আজকের ভিডিওটা দিতে আমার একটু দেরি হয়ে গেল। আমাদের যে নিচতলা এক আপা থাকেন, উনি আবার আসছেন একটু গল্প করার জন্য। তো মেহমান
তো আর মানে আসছে, একটু তো সময় দিতে হবে, তার জন্য ভয়েসটা দিতে পারতেছিলাম না, এই জন্য আমার লেট হয়ে গিয়েছে আজকের ভিডিওটা দিতে। তো আশা করছি আপনারা দেখে নেবেন ভিডিওটা। আর এই যে চাল কুমড়ার মোরব্বা বানিয়েছিলাম, লাস্টে এইটুকু ছিল, তবে সেটাও কিন্তু ফ্রিজে খেয়েছে না খেয়েছে জানি না, তবে শেষ হয়ে গিয়েছিল। তো আমি ভেবেছিলাম মোরব্বা এভাবে বানিয়ে রেখে দেব, অনেক সময় কেক টেক বানালে সেটাতে দিলে ভালো লাগে। তো আরেক প্যাকেটও কিন্তু চাল কুমড়া আছে, আবার ইনশাল্লাহ বানালে পুরোটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো। আর এই যে এদিকে চাল কুমড়ার খাটটা, তো একটু তো নারকেলের পরিমাণটা বেশি হয়ে গিয়েছিল, তবে খাওয়ার পরে এতটুকু ছিল সেটা আপনাদের সাথে শেয়ার করেছি, কিন্তু পুরোটা শেয়ার করলাম না। আর পায়েসটা তো রান্না হয়ে যাওয়ার পর ঠান্ডা করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর পরের দিন সকালবেলা খাওয়ার জন্য নামিয়েছিলাম, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো উপর দিয়ে কয়েকটা কাজু দিয়ে দিয়েছিলাম। আর এই হচ্ছে গিয়ে আমার সেই পায়েস, খেতে তো দারুণ হয়েছিল, সবাই মিলে খুব মজা করে খেয়েছিলাম। আপনাদের তো আর খাওয়াতে পারলাম না, দেখিয়ে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।